হ্যাঁ, স্যার।
শেয়ারিং তো 2023-এ ওয়ান ওয়ে স্ল্যাবও এসেছিল, ক্যান্টিলিভার স্ল্যাবও এসেছিল, তারপরে আর আসেনি। তারপর প্রতি বছরই দুটো তিনটে করে বোথ ওয়ে স্ল্যাব এসছে একটা সালে। ঠিক আছে, তো আমি 2023-এর কোশ্চেনটা খুললাম, যেখানে আমাদের তিনের দাগের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আজকে আমরা করব। ভালো করে খেয়াল করি স্যার। প্রথম কথা, প্রথমেই বলে দিই, এগুলো প্রতিটা অঙ্ক কিন্তু ডিজাইনেবল অঙ্ক। প্রতিটা অঙ্ক ডিজাইনেবল অঙ্ক। আচ্ছা, যাদের সবাইকে বলি, পরের দিন থেকে কিন্তু কলেজের নামটা যদি আগে না থাকে কিন্তু আমি জয়েন হতে দেবো না। ঠিক আছে, নামের আগে কলেজের নাম থাকবে, নাহলে কিন্তু আমি জয়েন হতে দেবো না। ঠিক আছে, আজকে প্রথম ডেমো ক্লাসে আমি জয়েন হতে দিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে কি না, একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, তিনের দাগের অঙ্কটা। একটা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব আছে অফ এ করিডোর অফ এ হসপিটাল বিল্ডিং, ক্লিয়ার স্প্যান বলে দিয়েছে 2.5 মিটার। ইট ইজ সাপোর্ট অন বিম বলে দিয়েছে 230 উইথের বিমের উপরে আছে ওই স্ল্যাবটা। ডিজাইন দ্য স্ল্যাব, সব থেকে বড় কথা ডিজাইন দ্য স্ল্যাব। বারবার বলছি, সব থেকে টাফেস্ট সাবজেক্ট। এবং ডিজাইন যেহেতু আছে, অনেক কিছু আমাদেরকে দেখতে হবে। ডিজাইন কথাটার মানে হচ্ছে যতগুলো ভ্যালু আমরা বার করব, প্রতিটা ভ্যালুকে আমাদেরকে রিচেক করতে হবে। ও, প্রতিটা ভ্যালুকে আমাদেরকে রিচেক করতে হবে। আচ্ছা, এটা নয়, এই স্ক্রিন শেয়ারিং এ করি। তো যতগুলো ভ্যালু, ডিজাইন কথাটার মানে হচ্ছে আমরা অঙ্কেতে যতগুলো ভ্যালু বার করব, প্রতিটা ভ্যালুকে আমাদেরকে রিচেক করতে হবে, একবার কি দুবার কি, এরকম করে করে যার যেরকম নিয়ম আছে সেগুলোকে আমাকে রিচেক করতে হবে। মানে প্রতিটা জিনিস যে আমি ধরলাম সেটা আমাদের রিচেক করতে হবে। কারণ আগের সেমিস্টারে কি ছিল, আগের সেমিস্টারে হয় রড বলা থাকতো, বলা হতো লোড কত হবে, অথবা মুভমেন্ট বলা থাকতো, বলা হতো রড কত দিতে হবে। এক্ষেত্রে সব কিছুই তুই নিজে অ্যাজুম করবি, প্রতিটা জিনিস তোকে নিজে অ্যাজুম করতে হবে, প্রতিটা জিনিসকে তোকে রিচেক করতে হবে, তবেই ডিজাইন। ঠিক আছে, তবেই অঙ্কটা বড়। জিনিসটা একই জিনিস, সোজা জিনিস। আচ্ছা, ডিজাইন দ্য স্ল্যাব। ইফ দ্য স্ল্যাবস ক্যারি এ লাইফ লোড অফ 5 kN/m² যদি হয়, তাহলে ইউজ M20 গ্রেড কংক্রিট আর AP415 গ্রেড স্টিল। তাহলে আমরা আজকে এই অঙ্কটা শুরু করব। তো প্রথমে একটু বলে দিই সবাইকে, কোডের বইটা খুলে নেয়, আমিও কোডের বইটা খুলে নিই। কোড 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 ঠিক আছে, সবাই কোডের বই খুলে নিস। আমি কিন্তু আর কোডের বইকে এরকমভাবে বারবার আর অতবার খুলে তোদেরকে মানে দেখাতে পারবো না, কারণ আগের বারে প্রতিটা অঙ্ক আমরা করিয়েছি, সেখানে কোডের বইগুলো অলরেডি দেখা হয়ে গেছে। তো আমি আসছি স্টেপ বাই স্টেপ। তাহলে এটা 2023-এর ওয়ান ওয়ে স্ল্যাব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্লিয়ার স্প্যান হচ্ছে 2.5 মিটার, বিম সাপোর্ট হয়েছে 230 ইয়ের উপরে, বিমের মানে স্ল্যাবটা সাপোর্ট হয়েছে 230 বিমের উপরে। এই কংক্রিট এগুলো আছে, লাইভ লোড এটা দেওয়া আছে। তো আমি যদি একটু ফার্স্টে ড্রয়িংটা দেখে নিই, ড্রয়িংটা হচ্ছে এরকম টাইপের আসবে। ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি এরকম টাইপের একটা স্ল্যাব আছে, যার ক্লিয়ার স্প্যানটা কোনটা না, এইখান থেকে আমাদের এইখানটাকে বলা হয় ক্লিয়ার স্প্যান। এই যে এই জায়গাটা থেকে পুরোটা হচ্ছে ক্লিয়ার স্প্যানটা বলে দিয়েছে 2.5 মিটার, মানে হচ্ছে 2500 মিলিমিটার। আর এই বিমের উপরে এই যে 250, এই 230-এর বিমটা আছে, এই যে বিমটা দেখতে পাচ্ছি আমরা এখানে 230-এর বিম, এই বিমের উপরে উপরে স্ল্যাবটি রয়েছে। এই পুরো ডিজাইনটি আমাকে করতে হবে যে স্ল্যাবে কত কি রড দেবো। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরের সেমিস্টারে আছে আমাদের মেজর প্রজেক্ট আছে। মেজর প্রজেক্টে কিন্তু বড় বড় যে রুমগুলো আছে, সেই রুমগুলোর প্রতিটা স্ল্যাব, ছাদের প্রতিটা স্ল্যাবের কিন্তু রডের ডিটেলিং এবং ডিজাইনটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো আমি চলে আসছি, অঙ্কটা শুরু করছি। তাহলে প্রথমে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে কি না, এফেক্টিভ ডেপথ। এফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন করতে হবে। আমরা এফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন করার জন্য আমরা যদি সরাসরি পেজ নাম্বার 37-এ চলে যাই, তাহলে সে পেজ নাম্বার 37-এ সিম্পলি সাপোর্টেড বিমের জন্য বলা আছে যে L/D এর মাত্রাটা হবে 20। L/D এর মাত্রাটা হবে 20। আমরা যদি চলে যাই পেজ নাম্বার 37-এ, আমি আবারও বলছি, আগের সেমিস্টারে কোডের বই যেটা আছে, সেই সেম কোডের বই, শুধুমাত্র আমাদেরকে স্টেপ বাই স্টেপ। 37 নাম্বার পেজ, 37 কোডের বইটা ফলো করব। এখানে 37 নাম্বার পেজে আমরা যদি দেখি, এখানে লেখা আছে এই জায়গাটাতে যে লেখা আছে যে সিম্পলি সাপোর্টেড ক্ষেত্রে রেশিওটা হচ্ছে
20 রেশিও হয়। ঠিক আছে, সবাই আশা করি দেখতে পাচ্ছিস। কেউ একজন বলুক দেখা যাচ্ছে হ্যাঁ কি না। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এটা আমি ওতেও খুলে দিই। ঠিক আছে, তাহলে পেজ নাম্বার 37-এ আমরা পাচ্ছি এল এক্স বাই ডি। আচ্ছা, এল এক্স কেন ধরলাম, কেন এল ওয়াই ধরলাম না? না, এখানে প্রথম কথা হচ্ছে কোশ্চেনটা যদি আমরা ভালো করে খেয়াল করি, করিডোর বলেছে, করিডোর অফ হসপিটাল, করিডোর, হ্যাঁ ভালো করে খেয়াল করতে হবে, এখানে কিন্তু অন্য চওড়াটা দেয়নি। করিডোর অফ এ হসপিটাল, করিডোর কথাটার মানে হচ্ছে এরকম টাইপের লম্বাটে কোনো একটা সেকশন আছে, লম্বাটে কোনো একটা বারান্দা আছে, বারান্দা আছে বা করিডোর আছে, লম্বাটে বারান্দা, যেটা আমরা নর্মালি বুঝতে পারছি এই চওড়াটার কথা বলা আছে, বারান্দার এই চওড়াটা দেওয়া আছে 2.5 মিটার। তার মানে করিডোরটা যথেষ্ট লম্বা, যথেষ্ট লম্বা, যেটা কিনা এই যে চওড়াটা আছে তার থেকে ডবলও হতে পারে, ট্রিপলও হতে পারে, 4 গুণও হতে পারে। তাই জন্য এইরকম করিডোর বা বারান্দা কথাটা যদি উল্লেখ করা থাকে সেটা কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাব। কেন না, এটা কিন্তু অবশ্যই, এটা যদি 2.5 মিটার হয় এটা 3 গুণ 4 গুণ হবে। আমরা জানি যে 2-এর যদি কম হয় তাহলে আমাদের সেটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, আর যদি 2-এর থেকে বেশি হয় সেটা হচ্ছে মানে সরি, 2-এর থেকে যদি বেশি হয় সেটা ওয়ান ওয়ে স্ল্যাব, এবং 2-এর থেকে কম যদি হয় সেটা হচ্ছে আমাদের টু ওয়ে স্ল্যাব। তো এক্ষেত্রে যখনই করিডোর কথাটা মেনশন করা থাকবে তাহলে আমি আনুমানিক ধরে নিচ্ছি যে এটা কিন্তু দুগুণের থেকে অনেক বেশি, তাহলে ভাগফলটা 2-এর থেকে বেশি হবে, এটা ওয়ান ওয়ে স্ল্যাব। তাই জন্য এই মানটাকে ধরা হবে এল এক্স, এল এক্স ধরা হবে এটাকে, ঠিক আছে, 2.5 মিটারটাকে। তাহলে আমি যদি অঙ্কে আসি, এল এক্স বাই ডি এর মানটা হচ্ছে 20। অ্যাকচুয়ালি কোনো কোনো জায়গায় বা বইতেও দেখবি এই মানটা দেওয়া থাকবে 25। কেন 25 দেওয়া থাকে না, কিছু মডিফিকেশন ফ্যাক্টর গুণ করে আমাদের এটা করতে হয়। সেটা আমরা যখন 2 এ স্ল্যাব করব তখন আরও কিছু ডিটেলসে দেখবো যে কোথায় কি আছে। তো আমি নর্মালি কোডের বইয়ে 20 দেওয়া আছে, 20 ধরে করছি। মডিফিকেশন ফ্যাক্টর গুণ করলে অনেক সময় 25 ধরে করলেও হয়, কংক্রিটটাকে কমানো যায়। আগেই বলে দিচ্ছি, বইয়ে কিছু কিছু জায়গায় 2500 দেওয়া আছে। তাহলে ডি এর মানটা কি না, আমরা দিলাম 2500 ডিভাইডেড বাই 20, তাহলে এত মান। এফেক্টিভ ডেপথ ডি এর স্মল ডি আমরা এফেক্টিভ ডেপথ হিসাবে জানি, একদম সেম কনসেপ্ট। ওয়ান ওয়েস এই সিঙ্গলি রেনফোর্সমেন্ট বিমে যেরকম ডি ছিল, ডি ড্যাশ ছিল স্মল হাতের, দিয়ে দুটোকে যোগ করলাম হতো বড় হাতের ডি, সেম কনসেপ্ট। তাহলে এখানে আমরা দেখছি ডি এর মানটা হচ্ছে 1.25 মিটার, সরি 0.125 মিটার এবং 125 মিলিমিটার। তার সঙ্গে আমি 20 থিকনেস ধরে নিয়েছি, ডি ড্যাশ ধরে নিয়েছি, 20 থিকনেসের ডি ড্যাশটা ধরা আছে, টোটাল ডি এর মানটা ধরা আছে 145 ঠিক আছে, এটা টোটাল ডেপথ। এটা গেল স্টেপ 1। স্টেপ 2 এফেক্টিভ স্প্যান। এফেক্টিভ স্প্যানের জন্য আমাদেরকে চলে যেতে হবে পেজ নাম্বার 34-এ, পেজ নাম্বার 34-এ চলে যেতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ আসছি কিন্তু, হ্যাঁ। পেজ নাম্বার 34-এ চলে যেতে হবে। পেজ নাম্বার 34-এ আমাদের বলা আছে যে এফেক্টিভ স্প্যান মানে স্মল এল এর মানটা হচ্ছে ক্লিয়ার স্প্যানের সঙ্গে এফেক্টিভ ডেপথ যোগ করতে হবে, সেই মানটা, অথবা সেন্টার টু সেন্টার সাপোর্ট, এই দুটো মানের মধ্যে হচ্ছে আমাদের যেটা সব থেকে মিনিমাম ভ্যালু হবে সেটা হচ্ছে আমাদের এফেক্টিভ ডেপথ। পেজ নাম্বার হচ্ছে 34। তাহলে আমি যদি পেজ নাম্বার 34-এ চলে যাই, পেজ নাম্বার 34, তাহলে পেজ নাম্বার 34-এ এই জায়গাটাতে লেখা আছে এফেক্টিভ স্প্যান। এই যে সবাই দেখতে পাচ্ছি যে এফেক্টিভ স্প্যান দেখা যাচ্ছে, এটাকে এডিট করা যাচ্ছে না কেন, দেখা যাচ্ছে? কেউ একজন বলুক এফেক্টিভ স্প্যান। আমার মাউসটা যেখানে ঘোরাঘুরি করছে, এটাকে এডিট করা যাচ্ছে না কেন, অপশনটাই আসছে না। আচ্ছা যাই হোক, এই নিচের দিকে কোডের বই আছে, তোরা নিচের দিকে খেয়াল করিস, এইখানটায় লেখা আছে যে ইট শ্যাল বি টেকেন অ্যাজ ক্লিয়ার স্প্যান প্লাস এফেক্টিভ ডেপথ। এটা কিন্তু ভাষাতে লেখা আছে, অফ দ্য স্ল্যাব বিম অর সেন্টার টু সেন্টার অফ সাপোর্ট, এরকম করে এই জায়গাটাতে লেখা আছে। তাহলে আমরা যদি অঙ্কটাতে দেখি, অঙ্কটাতে আমাদের আছে ক্লিয়ার স্প্যান কত না 2.5 মিটার কোশ্চেনে বলা ছিল, আর এফেক্টিভ ডেপথ এক্ষুনি আমরা এফেক্টিভ ডেপথটাকে ধরলাম, এই যে 0.125 মিটার যোগ করলাম, এত এলো। আর আরেকটা কি বলেছে, সেন্টার টু সেন্টার সাপোর্ট, মনে করে দেখ 230 বলা ছিল আমাদের বিমের সাইজটা। তাহলে বিমের সাইজ দুদিকে যদি দুটো বিম থাকে, এদিকেও 230 এদিকেও 230, তাহলে তার সেন্টারে পৌঁছাতে গেলে দুদিকেই 230-এর হাফ ঢুকতে হবে, অ্যাকচুয়ালি টোটাল 230ই ঢুকতে হবে। তাহলে 2.5 মিটারের সঙ্গে 230 মানে 0.23 যোগ করলাম, এই মানটা এলো।
তো দুটোর মধ্যে যেটা মিনিমাম ভ্যালু সেটাই হচ্ছে আমাদের এল এর মান। ব্যাস, স্টেপ 2 কমপ্লিট। ঠিক আছে, আসছি স্টেপ 3। আমি যেরকম যেরকম বলছি কোডের বইয়ের পেজ নাম্বার ধরে মাথা ঠান্ডা করে সারাদিন ধরে অঙ্কটা কিন্তু 2-3 বার প্র্যাকটিস করব। না হলে যদি আজকে যদি প্র্যাকটিস না করিস তাহলে কিন্তু ভুলে যাবি। আর এগুলো ভুলে গেলে ডিজাইনের অঙ্ক কিন্তু এরকম না প্র্যাকটিস করলে হবে না, যে পরীক্ষার আগের দিন দুদিন করে নেবো সাজেশন ধরে ধরে কোশ্চেন করে নেবো, তাহলে কিন্তু হবে না, আমি বারবার বলছি। স্টেপ 3-তে আমরা 3 ধরনের জিনিস বার করব, সেটা হচ্ছে ডিজাইন লোড বার করব, ফ্যাক্টরের মুভমেন্ট বার করব, শেয়ার ফোর্স বার করব। তার মধ্যে ফ্যাক্টরের মুভমেন্ট আর শেয়ার ফোর্স আমরা জানি। ডিজাইন লোডটা কি? ডিজাইন লোড কথাটার মানে হচ্ছে আমাদেরকে লোডগুলো বার করতে হবে, যে একটা স্ল্যাবের উপরে কি কি লোড পড়তে পারে। ধর আমরা দোতলায় বসে আছি, সেই দোতলায় যে বসে আছি সেই স্ল্যাবের 3 ধরনের লোড হয়, অ্যাকচুয়ালি 3 ধরনের মেনলি। এছাড়াও যদি কোনো লোড বলা থাকে তাহলে লিখে নেব। তাহলে 3 ধরনের লোডের মধ্যে প্রথম লোডটা হচ্ছে কি না, যে স্ল্যাবটা তৈরি হবে, যেটা কংক্রিট দিয়ে তৈরি, সেই স্ল্যাবটার ব্যক্তিগত একটা ওয়েট আছে, সেটাকে বলা হয় সেলফ ওয়েট। তো সেলফ ওয়েটের ফর্মুলাটা কি না, বি ইন্টু ডি ইন্টু রো। যেখানে কি না আমরা ডি এর মানটা জানি, বড় হাতের ডিটা আমরা একটু আগেই বার করলাম, বড় হাতের ডিটা আমাদের দেখতে পাচ্ছি, আমরা বড় হাতের ডি বার করেছি 145 mm বা 0.145। আচ্ছা, বিটা কি? চওড়াটা আমরা সব জায়গায় চওড়াটাকে অ্যাজিউম করবো। আমরা এখন কি করছি, আমরা এখন টু ডি হিসাবে ড্রয়িং করছি, মানে বিমটাকে আমরা সামনের দিক থেকে দেখছি, তাহলে আমরা একটাই লাইন দেখতে পাবো। সব মানগুলো কিন্তু দেওয়া আছে স্কোয়ারে, কিন্তু আমরা যখন সামনে থেকে কোনো একটা জিনিসকে দেখছি, কোনো একটা বিমকে দেখছি, ধর সাপোজ এটা একটা যদি স্ল্যাব হয়, তাহলে এই স্ল্যাবটার অ্যাকচুয়ালি সব মানগুলো দেওয়া আছে এরকম উপর থেকে দেখলে স্কোয়ারে দেওয়া আছে, যে 1 মিটার বাই 1 মিটারে এত কিলো নিউটন লোড পড়ছে। কিন্তু যখন এটাকে আমরা 2 ডাইমেনশনাল দেখছি, মানে এইরকম ভাবে সোজা দেখছি, তখন আমরা কি দেখছি, একটা ডাইমেনশন দেখছি, হাইটটা বাদ দিলে একটা লেন্থটা দেখছি, আমরা তো ব্রেথটা দেখতে পাচ্ছি না। তাহলে এই ব্রেথটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছে যে ব্রেথটা হচ্ছে 1 মিটার। 1 মিটার ধরে আমরা ডিজাইন করছি, যে ফর উইথ অফ দ্য স্ল্যাব 1 মিটার। তাহলে ব্রেথটা আমরা সবসময় কিন্তু নেগলেক্ট করে চলে যাব, কারণ ব্রেথটা 1 মিটার ধরে ডিজাইন করা হচ্ছে। তাহলে ব্রেথের জায়গায় বসাচ্ছি 1, বি এর জায়গায় বসাচ্ছি 1, আর ডেনসিটি মানে হচ্ছে আরসিসির ওয়েট। আরসিসির ইউনিট ওয়েট হচ্ছে 1 MQ এ হচ্ছে 1 kN/MQ। ঠিক আছে, তাহলে সেটাকে বসালাম, 3টাকে গুণ করব, আসবে এত kN/মিটার। এবার আমি আবারও বলছি, এখানে কোনো কোনো জায়গায় দেখবি, কোনো কোনো বইতে এই জায়গাটাই দেওয়া আছে মিটার স্কোয়ার। তাহলে কি সেটা ভুল? না, সেটা ভুল নয়। সেটা ও এরকম ভাবে দেখছে না, ও 3D-তে যদি ইমেজিন করে তাহলে মিটার স্কোয়ার দেখাচ্ছে। কিন্তু যখন এটা 2 ডাইমেনশনাল ইমেজিন করছিস, তখন একটাই মিটার যেহেতু দেখাচ্ছে, তাহলে এটাকে মিটারও বলা হচ্ছে। তাহলে এটা যদি কেউ মিটার স্কোয়ার লিখে তাও ঠিক আছে, যদি কেউ মিটার লিখে তাও ঠিক আছে। ঠিক আছে, লাইফ লোড। ধর আমরা স্ল্যাবটার উপরে, ছাদের উপরে তো আমরা ঘোরাফেরা করি, তাহলে আমাদেরও যে লোডটা আছে সেই লোডটাকে আমরা ধরবো লাইফ লোড হিসাবে। কোশ্চেন এটা দেওয়া আছে যে 5 kN/মিটার, এটা লাইফ লোডটা। ফ্লোর ফিনিশ লোড বলেও একটা লোড হয়, এখানে কিন্তু কোশ্চেনে দেওয়া নেই। যদি মনে হয় যে আমি ধরবো তাহলে 1.75 ধরতে পারিস, তবে আমি আমার এই অঙ্কটা এখানে আমরা ধরলাম না। তো এখানে আমরা দুটো লোড দিয়ে ক্যালকুলেশন করলাম না, 3.625 আর হচ্ছে আমাদের 5, দুটোকে যোগ করলাম, আমাদের এলো লোড চলে এলো। ঠিক আছে, লোড এলো 8.625, আমাদের লোড এলো। সেটাকে আমরা ডিজাইন লোড বার করবো বা ফ্যাক্টরেড লোড। কে বলবে কত দিয়ে গুণ করতে হবে? কে বলবে? লোডকে যদি আমরা ফ্যাক্টরেড বার করতে চাই কত দিয়ে গুণ করব? কে বলবে? কত দিয়ে গুণ করব? লোড 1.5। 1.5। তাহলে আমাদের ডাব্লু আছে, ডাব্লুর সঙ্গে 1.5, এটার সঙ্গে আমি ইচ্ছা করে এটা নোটসে লিখিনি, ওইটার সঙ্গে যদি আমরা 1.5 গুণ করি তো আমাদের চলে আসবে ডাব্লিউ, মানে হচ্ছে ফ্যাক্টরের লোড বা ডিজাইন লোড। তাহলে প্রথমটা কমপ্লিট, হোয়াট ইজ দ্য ডিজাইন লোড। নেক্সট আমি আসছি ফ্যাক্টরের মুভমেন্ট। তো প্রথমে বলে দিই, যদি আমাদের এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম হয়, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে মনে করে দেখ, এটা অ্যাকচুয়ালি এখন যখন আমরা 2D মানে এরকম ভাবে দেখছি, তখন সেটাকে আমাকে ইমেজিন করতে হবে এটা স্ল্যাব নয়, এটা বিম। তাহলে বিমের ক্ষেত্রে সিম্পলি সাপোর্টেড সেকশনের ক্ষেত্রে যদি আমাদের মাঝখানে টোটালটা যদি ইউডিএল থাকে, তাহলে আমাদের বেন্ডিং মুভমেন্ট হচ্ছে, মাঝখানে বেন্ডিং মুভমেন্টের ফর্মুলা ছিল WL²/8। তাহলে এই হচ্ছে মুভমেন্টের ফর্মুলা, যে মুভমেন্ট ইজ ইকুয়াল টু WL²/8। এখানে ডাব্লুর বদলে WU আছে, এল এর বদলে স্মল এল আছে, আর 8 আছে। সেই একই ফর্মুলা যেটা আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টে শিখে এসেছি। মানগুলোকে পুট করলাম, দিয়ে চলে এলো আমাদের মানটা। ঠিক আছে, এই মানটা চলে এলো, দুটোতেই বার করে রাখবো। কিলো নিউটন আর মিটার কম্বিনেশনও বার করে রাখবো, নিউটন আর মিলিমিটার কম্বিনেশনও বার করে রাখবো, যখন আমার যে ভ্যালুটা লাগবে। হয়ে গেল সিম্পল। তারপর আমরা আসছি শেয়ার ফোর্স ভিইউ। শেয়ার ফোর্সের নাম হচ্ছে ভিইউ। ঠিক সেম জিনিস, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে টোটালটা যদি ইউডিএল থাকে,
কর্নারে আমাদের শেয়ার ফোর্স কত হয়, মনে করে আর এ আর আরবি সবাই বার করে দেখিস, ফর্মুলাটাতে বেরোবে WL/2, ঠিক আছে। তো এখন আমি আর ওই ফর্মুলা ডিসকাস করবো না, এগুলো অলরেডি আমরা শিখে এসেছি। বারবার প্রথমেই বলেছিলাম যে প্রতিটা কিন্তু একটা সিঁড়ি, একটা না জানলে পরেরটা কিন্তু পরেরটা যখন ফর্মুলা পোস্ট করাবো এই ফর্মুলাটাই আমাদের কঠিন লাগবে, যেহেতু আমরা আগে যদি স্কিপ করে আসি। তাহলে সেখানে শেয়ার ফোর্স আমাদের WL/2, এখানেও ঠিক সেম WUL/2 ফর্মুলায় বস করালাম, আমাদের এলো এত কিলো নিউটন। ব্যাস, এটা হচ্ছে আমাদের তিনখানা স্টেপ হলো, টোটাল 8টা স্টেপের অঙ্ক, 3টে স্টেপ আমাদের হয়ে গেল। একটা হচ্ছে এফেক্টিভ ডেপথ, একটা হচ্ছে এফেক্টিভ স্প্যান। এফেক্টিভ ডেপথটা হচ্ছে 37 নাম্বার পেজে, এফেক্টিভ স্প্যানটা হচ্ছে আমাদের 34 নাম্বার পেজে। আর যেটা হচ্ছে লোডটা বার করার জন্য, ডিজাইন লোড বার করার জন্য এখানে এখানে কোনো কোডের বই নয়, এটা ইমাজিন করতে হবে যে একটা স্ল্যাব যে আছে, স্ল্যাবটার ব্যক্তিগত ওয়েট হয়, স্ল্যাবটার মধ্যে মানুষ চলাফেরা করে, এটার একটা ওয়েট হয়, আর ফ্লোর ফিনিশ মানে উপরে যদি টালি ফালি বসায় তার একটা ওয়েট হয়। তাহলে 3 ধরনের ওয়েটকে যোগ করলে আমাদের টোটাল ওয়েট আসবে, তাকে 1.5 দিয়ে গুণ করব, আসবে ফ্যাক্টরেড ওয়েট। তারপরে মুভমেন্ট বার করব WL²/8, আর ফোর্স বার করব WL/2। এগুলো এগুলো কোনো কোডের বইয়ে নয়, এগুলো আমরা আগের সেমিস্টারে শিখে এসেছি বা ডিজাইন দেখে এসেছি শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টে। আমি চলে যাচ্ছি 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ কি বলছে? 4 নম্বর স্টেপ বলছে যে এফেক্টিভ ডেপথ যে ধরলাম, সেটাও একটা কোডের বইয়ের একটা রুলস মেনেই ধরলাম, সেটা ঠিক আছে তো? কারণ এটা কিন্তু আমরা ডিজাইনের অঙ্ক করছি, ডিজাইনের অঙ্ক মানে প্রতিটা ঘাটকে আমাদেরকে চেক করে করে যেতে হবে। আগের আগের অঙ্কগুলোই কি ছিল, আরসিসির অঙ্কতে আমরা ডিজাইন যেহেতু ছিল না, আমরা কোনো কিছু কিন্তু রিচেক করিনি, যা দেওয়া আছে সেই ধরেই অঙ্ক ধরে অ্যান্সার বার করে দিয়েছি। কিন্তু এক্ষেত্রে সেটা নয়, এক্ষেত্রে প্রতিটা ঘাটকে আমাকে চেক করে করে যেতে হবে। ডিজাইন কথাটার মানেই এরকম, অঙ্কটা এই কারণেই বড়, আর কিছু নাই, রুলস একই আছে। তো এফেক্টিভ ডেপথ রিকোয়ার যদি হয়, আমরা যদি স্টেপ 4 আমরা যদি চেক করি, তাহলে কি পাবো না, ফ্রম দ্য ব্যালেন্স সেকশন আমরা জানি, যদি আমরা ওইখানে তিনখানা পেজ নাম্বার 96-এ 3টে ফর্মুলা যদি আমরা দেখি, প্রথম থেকে 3টে ফর্মুলা, প্রথমে আছে এক্সইউ এর ফর্মুলা আছে, খেয়াল করে দেখ। এক্সইউতে আমাদের এক্সইউ এর ফর্মুলাতে এএসটি ফিএসটি দিয়ে অনেক কিছু জিনিস আছে, সেখানেও ডি এর মান আছে, কিন্তু এক্সইউ জানি না, এএসটি জানি না। পরের যদি আমরা, আচ্ছা বোর্ডের ওইটা খুলেই দেখায়, 96 তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনখানা ফর্মুলা আছে, বুদ্ধি করতে হবে আমাদেরকে, বুদ্ধি জানতে হবে। তো এই একটা এক্সইউ এর ফর্মুলা রয়েছে, এমইউ এর একটা ফর্মুলা রয়েছে, এমইউ লিমিটের একটা ফর্মুলা রয়েছে। এটাকে বলা হচ্ছে এক্সইউ এর ফর্মুলা। যদি আমরা দেখি এই ফর্মুলাতে ডি রয়েছে, তো এখানে তো ডি বার করতে পারবো না, কারণ এক্সইউ এর মান জানি না, এএসটি এর মান জানি না, কিছুই জানি না, এই ফর্মুলা ব্যবহার হবে না। এমইউ এর ফর্মুলাটা যদি দেখি, এখানেও ডি রয়েছে, এখানে যদি দেখি এখানেও আমরা বার করতে পারবো না, কারণ এখানেও আমরা এএসটি এর মান জানি না, বাদ বাকি সবই মান হয়তো জানি, ঠিক আছে। কিন্তু যদি লাস্টেরটা দেখছি, মানে ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমরা এখানে সব মানগুলো বসাতে পারবো, সেখান থেকে আমাদের ডি এর মানটা বেরিয়ে যাবে। তাহলে এই 3টে ফর্মুলার মধ্যে কেন 3 নম্বর ফর্মুলাটা ব্যবহার করলাম সেটা ফার্স্টে বলে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি, এখানে চলে যাচ্ছি, আমরা এমইউ লিমিটের ফর্মুলাটা বস করেছি ফ্রম দ্য ব্যালেন্স সেকশন। এমইউ লিমিটের পুরো ফর্মুলাটা পেজ নাম্বার 96 থেকে তুলে আনলাম, যার মধ্যে এমইউ লিমিট, ব্যালেন্স সেকশন যেহেতু, এমইউ লিমিট ইজ ইকাল টু এমইউ, যেটা আমরা অলরেডি বার করে ফেলেছি। এমইউ এর মানটা এখানে পোস করাবো 0.36। এক্সইউ ম্যাক্স বাই ডি, এক্সইউ ম্যাক্স বাই ডিটা আমরা কত নাম্বার পেজ থেকে পাবো, কে বলবে? কে বলবে? এক্সইউ ম্যাক্স বাই ডি কত নাম্বার পেজ থেকে, কেউ একজন বলুক। 70। তাহলে এক্সইউ ম্যাক্স বাই ডি, এক্সইউ ম্যাক্স বাই ডি পেজ নাম্বার 70 থেকে আমরা এই ভ্যালুটা পেলাম, যে 0.48। অলরেডি আমি, আর এগুলো ছোটোখাটো জিনিস, এগুলো কিন্তু আমি দেখাচ্ছি না অনলাইনে রেকর্ডিং ক্লাসে, যদি কারো মনে হয় অফলাইনে এসে সে দেখে নিতে পারে যে এটা কোথা থেকে এলো, যদি কারো মনে হয়। আচ্ছা, তারপর 1 - 0.42, আবার এক্সইউ ম্যাক্স বাই ডি বসালাম, ঠিক আছে। বি এর মানটা 1 ধরলাম, কেননা বি এর মানটা আমি প্রথমে 1 ধরেছি, চওড়াটার মান হচ্ছে আমাদের 1, ডি স্কোয়ারটাকে ছেড়ে দিলাম, আর এফসিক এর মানটা হচ্ছে M20 গ্রেড, যেহেতু কংক্রিট দেওয়া আছে, এফসিক এর মানটা হচ্ছে 20। প্রতিটা মানকে পুট করেছি, এই ডি স্কোয়ারটা বাদ দিয়ে বাকি সব ভ্যালুকে কি করেছি, এমইউ লিমিটের নিচে নিয়ে চলে এসেছি, এমইউ লিমিটের মানটা বস করেছি বা এমইউ এর মান বস করিয়েছি। এই দেখ 0.36 বসানো আছে, এর ভ্যালুটা বসানো আছে 1 মাইনাস এইটা প্রতিটা ভ্যালু 1000, আর 20,000 মানে হচ্ছে বি এর মানটা মিলিমিটারে। কেন মিলিমিটারে বসালাম না, এখানে যদি আমি দেখি এফসিক এর ভ্যালুটা মিলিমিটারে বসিয়েছি তাই মিলিমিটারে বসালাম, এবং এমইউ এর ভ্যালুটা মিলিমিটারে বসিয়েছি তাই মিলিমিটারে বসালাম, বার করেছি। আর এপাশে শুধুমাত্র এই ডি স্কোয়ারটা পড়ে আছে, মানটা বেরিয়েছে রুট ডি করেছি আমরা, ডি এর একটা রিকোয়ার বেরিয়ে গেছে। এই ডি রিকোয়ারের যে মানটা আছে সেটা দেখে নেবো, যে ডি প্রোভাইড ফার্স্ট স্টেপে যেটা আমরা করেছিলাম, যে ডি কত হবে 125 ধরা হয়েছিল, সেই প্রোভাইডটা রিকোয়ারের থেকে বেশি কিনা এটা দেখে নিতে হবে। যদি বেশি হয়
তাহলে আমাদের ডিজাইনটা ওকে। যদি এখানে ফেল করে যায় কারো, তাহলে আবার গিয়ে ফার্স্ট স্টেপ চেক করতে হবে, চেঞ্জ করে এসে আবার এখানে এসে দেখে নিতে হবে যে 4 নম্বর স্টেপ ঠিক আছে কিনা, তাহলে ডিজাইনটা ওকে। তাহলে এখান থেকে আমরা দেখে নিচ্ছি যে হ্যাঁ আমরা যেটা ডি ধরেছি 145 সেটা ওকে আছে। এটা হচ্ছে ফার্স্ট চেকিং গেল। আবার ডি আবার চেক হবে লাস্টে গিয়ে, ঠিক আছে। তাহলে দ্য সেকশন ইজ আন্ডার রেনফোর্সমেন্ট। 4 নম্বর স্টেপ শেষ, 50% স্টেপস কমপ্লিট হয়ে গেছে। এবার চলে আসছি আমি 5 নম্বর স্টেপসে। 5 নম্বর স্টেপসটা কি না, এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট। এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট অ্যান্ড স্পেসিং। তাহলে এএসটি বার করব, এএসটি বার করব। এএসটি বার করানোর জন্য আমরা চলে যাচ্ছি মুভমেন্টের ফর্মুলাতে, এমইউ এর ফর্মুলাতে। কেন স্যার অন্য কোনো ফর্মুলা? যদি আমি দেখি কোডের বই, আবারও বলছি, প্রথম সূত্রটা ব্যবহার করতে পারবো না। কেন না, এখানে এক্সইউ এর মানটা আমরা জানি না, এএসটি এর মানটা যদি বার করতে হয় এক্সইউ এর মান জানি না। দ্বিতীয় 3 নম্বর সূত্রটাতে এএসটি বলে কোনো ফর্মুলাই নেই। তাহলে মাঝখানে আমার পড়ে রয়েছে এই ফর্মুলাটা, মুভমেন্টের ফর্মুলা, যেখানে আমরা মুভমেন্টটা অলরেডি বার করে ফেলেছি। তাহলে এখান থেকে আমাদেরকে বার করতে হবে এএসটি এর মানটা। তাহলে এখান থেকে আমরা চলে যাচ্ছি, ফর্মুলাটা বস করেছি, ফর্মুলাটা বস করিয়ে আমরা প্রতিটা মান বস করেছি। মুভমেন্টের মান অলরেডি আমরা জানি 0.87, এফওআই এর মানটা হচ্ছে 415, যেহেতু স্টিলের গ্রেডটা বলা আছে, এসটি এর মানটা আমরা জানি না, এসটি এটাই বার করতে হবে। আচ্ছা, ডি এর মানটা আমরা বের করে ফেলেছি একটু আগে 125 বলে, এখানেও ঠিক সেম, এসটিটাকে ছেড়ে বাকি মানগুলো পুট করব না। এফওআই এর মানটা হচ্ছে 415, এফসিক এর মানটা হচ্ছে 20, বি এর মানটা তো আমরা 1000 মানে 1 মিটার ধরেছিলাম যেহেতু, আর ডি এর মানটা 125। সব মানগুলোকে পুট করবো, এসটির মান বেরিয়ে যাবে। এখানে একটা গল্প আছে কি, ডিজাইন করছি, মাথা কান খাড়া করে ভালো করে শুনে রাখ, ডিজাইন করছি, এখানে কিন্তু কোনো ধরনের বাইরের কোনো সূত্র পুট করে অঙ্ক করা চলবে না ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে অনেকেই মনে করে দেখ যে এই ফর্মুলাতে এসটি যদি করিস তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা ব্যবহার করতে হবে, যেটা কিনা আমরা 2 স্ল্যাবে ব্যবহার করেছি। তো ওই ফর্মুলা ব্যবহার করেও যদি করিস সেমই অ্যান্সার আসবে। কিন্তু এটা কি করব তাহলে না, খসড়াতে এই ফর্মুলাটা লিখবো, খসড়া। আবারও বলে দিচ্ছি, এখানে বাংলায় লেখা আছে যে বক্সের মধ্যে, এটা কিন্তু করবো না, খাতায় করবো না, এটা বাইরে করবো, কারণ এটা ডিজাইন, ডিজাইনে অন্য ফর্মুলা আনা যাবে না, ঠিক আছে। তো এই ফর্মুলাটা আমরা জানি অলরেডি, আগের বারে দেখে এসেছি, 0.5 ইন্টু এফসিকে ডিভাইডেড বাই এফওয়াই, ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস রুট 1 মাইনাস 4.6 এমইউ ডিভাইডেড বাই এফসিকে বিডি স্কোয়ার আর ইন্টু বিডি। মান বের করতে সমস্যা হলে অল্টারনেটিভ ফর্মুলা ব্যবহার করতে হবে খসড়া কাগজে, মেন খাতায় ব্যবহার নয়, বা মেন খাতায় নয়, বারবার বলছি, এটা কিন্তু লেখা চলবে না। এখানে মানগুলোকে যদি আমি পুট করে দিই, ক্যালকুলেটর যে ভালোভাবে টিপতে জানে সে অটোমেটিক এখান থেকে এসটির মানটাকে বের করতে পারবে, এখান থেকে নিয়ে এখানে বস করিয়ে দিবে ডাইরেক্ট, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু অরিজিনাল ফর্মুলা আকারে লেখা যাবে না। কেউ একজন বলুক আমার ভয়েসটা শোনা গেল, হ্যাঁ কি না? স্যার শোনা যাচ্ছে। স্টেপ 4টা আরেকবার একটু দেখাবেন? কিটা কিটা স্টেপ? স্টেপ 4টা, 4 এর লাস্টের দিকটা একটু। হ্যাঁ কি দেখাবো? এই তো স্যার স্টেপ। ওই, হ্যাঁ ওখানটা ডি প্রুফ যেখানটায় মাউসটা রয়েছে ওখানটা। হ্যাঁ, ডি প্রোভাইড কথাটার মানে হচ্ছে এটা স্টেপ 1 বার করেছি, এইটা স্টেপ 1 বেরিয়েছে ডি প্রোভাইড 125। তাহলে প্রোভাইড কথাটার মানে হচ্ছে যেটা আমরা দিয়েছিলাম সেটা ঠিক কি না। তাহলে ডি রিকোয়ার, এটা হচ্ছে ডি রিকোয়ার বেরোলো, মানে ডি প্রয়োজন বেরোলো এই ফর্মুলা থেকে, স্টেপ 4 থেকে বেরোলো এইটা। তাহলে স্টেপ 4 এর মানটা স্টেপ 1 এর মানের থেকে ছোট হতে হবে, মানে তুই যে ডিটা দিয়েছিস সেই মানটা ঠিক আছে কিনা, ঠিক আছে। ভালো করে এটা পিডিএফটা দিয়ে দেবো, মানে পিডিএফটা দেখে দেখে করবি স্টেপ বাই স্টেপ। আমি তো খুব তাড়াতাড়ি বলছি কারণ সময়টা কম। ঠিক আছে স্যার। ওকে, তো ব্যাস আমার এএসটি বেরিয়ে গেল। এবার এএসটি তো বেরালো, ডিজাইন করছি, বারবার বলছি প্রতিটা স্টেপে প্রতিটা অংশ কারণের রিচেক আছে। তো আমাদেরকে কোড বলে দিচ্ছে যে এএসটি মিনিমামের ভ্যালুটা কি, এএসটি মিনিমামের ভ্যালুটা এইচওয়াইএসডি বারের ক্ষেত্রে 0.12%। এইচওয়াইএসডি বার কাকে বলা হয়? এফি 415, এফি 500 বা হায়ার গ্রেডের বারগুলোকে বলা হয় এইচওয়াইএসডি বার। তাহলে এটার ক্ষেত্রে বলে দিয়েছে এএসটি মিনিমামটা হবে 0.12%, কার না টোটাল স্ল্যাবের ভলিউমের ক্ষেত্রে, ঠিক আছে। আর মাইল্ড স্টিল যদি হয়, যেটা কিনা এফি 250 হয়, সেটার ক্ষেত্রে এফি অনলি 0.15% হয়, ঠিক আছে। তো এটা আমাদের লাগবে না, আমাদের দ্বিতীয় ভ্যালুটা লাগবে, এই ভ্যালুটা লাগবে। কোথায় আছে এটা? পেজ নম্বর 48-এ আছে। পেজ নম্বর 48-এ যদি আমরা যাই, পেজ নাম্বার 48, তাহলে পেজ নাম্বার 48-এর ক্ষেত্রে এই যে পেজ নাম্বার 48-এ কিন্তু এখানে পার্সেন্টেজ আকারে যে নিতে হবে এটা কিন্তু এখানে দেওয়া আছে। সবাই ভালো করে এইখানটা পড়বি, এখানে পার্সেন্টেজ আকারে প্রতিটা মান বলা আছে এই জায়গাটাতে, মিনিমাম রেনফোর্সমেন্ট এইখানটায়। এই যে 0.15% আর 0.12%, দেখবি পড়ে দেখে নিবি, এখানে আমি আর অতটা দেখানোর সময় নেই, দেখে নিবি, ঠিক আছে।
কত পেজ নাম্বার 48-এ দেওয়া আছে। প্রতিটা জিনিসের প্রতিটা ক্লয়ের পেজ নাম্বারটা কিন্তু সাইডে মেনশন করা আছে। বই থেকে ফলো করে লিখবো না, কেন বইয়ে পেজ নাম্বারগুলো মেনশন করা নেই। তাহলে আমরা আসছি বি ইন্টু ডি, তার এত পার্সেন্ট, তাহলে বি এর মানটা তো 1000 ধরেছি, ডি এর মানটা তো এত বেরিয়েছে, বড় হাতের ডি এটা, আর তার সঙ্গে এত পার্সেন্ট। আরেকটা জিনিস গুণ করা হলো না কেন না, এটা স্কোয়ার মিটারে করে নিচ্ছি, ভলিউমে করছি না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাচ্ছি এইটা, তাহলে ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে এসটি মিনিমাম দাঁড়াচ্ছে এত, মানে 174-এর মিনিমাম এসটি দিতে হবে। তা তোর বেরিয়েছে কত না 258, তাহলে ঠিক আছে। তাহলে এসটিটা এসটি মিনিমামের থেকে বড়, তাহলে তোর ঠিক আছে, তাহলে তোর ডিজাইনটা ঠিক আছে। এখানে যদি ঠিক না থাকতো তাহলে কি হতো, আমি বোথ ওয়েস ল্যাবে এমন একটা অঙ্ক এসেছি যেখানে এটা ঠিক নাই, তাহলে ঠিক না থাকলে কি হতো, এসটি মিনিমাম দিয়ে বাকিটা ক্যালকুলেশন করতে হতো। একদম ঠিক সেম যার বিমের অঙ্কটা যেরকম ছিল সেরকমই কেস। তাহলে এখানে যেহেতু এসটিটা ওকে আছে তো ওকে। এবার চলে যাচ্ছি আমি স্পেসিং। স্পেসিং মানে একটা থেকে আরেকটা রডের দূরত্ব কত হবে। যে রডগুলোকে তো ছাদে মনে করে দেখ, একটা ছাদ তৈরি হওয়ার সময় একটা রড বসিয়েছি, আরেকটা রড বসিয়েছি, আরেকটা রড বসিয়েছি, সেই যে স্পেসটা একটা থেকে আরেকটা দূরত্ব কত হবে। প্রথমে আমি আসি শর্টার স্প্যান বরাবর, প্রথমে রডটা পড়বে, মেন রডটা পড়বে শর্টার স্প্যান বরাবর। তাহলে কে বলবে এলএক্স না এলওয়াই বরাবর, কে বলবে শর্টার স্প্যান বরাবর মেন রডটা পড়বে, তার মানে এলএক্স বরাবর মেন রড পড়বে না এলওয়াই বরাবর, কে বলবে, কে ভাই জ্ঞান বলুক। শর্টার স্প্যান বরাবর এলএক্স বরাবর, কারণ না আমরা শর্টার স্প্যানটাকে এলএক্স ধরেছি। তাহলে মেন রডটা পড়বে শর্টার স্প্যান বরাবর। তো কি করতে হবে না, প্রথমে স্পেসিং যখনই করব প্রথমে অ্যাজিউম করে নেবো যে আমরা একটা কি রড ব্যবহার করব ছাদে। প্রতিটা জিনিসেরই অ্যাজিউম থাকবে ডিজাইন যেহেতু। তো ছাদে মেনলি 8 mm রড কি 10 mm রড ব্যবহার করা হয় আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে। যদি পাবলিক বিল্ডিং হয় কোনো স্কুল কলেজ বা কিছু, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 12, তাও 12 দেওয়ার দরকার নেই, 10 হলেই না। তো আমরা যেহেতু ছোট বিল্ডিং করছি বা ছোট ইয়ে করছি, তো সেক্ষেত্রে আমাদের রডটা আমাদেরকে ধরবো 8 mm, 8 mm এর রড দিলাম। তো একটা রডের এএসটি বার করে নেবো। একটা রডের এএসটি স্মল এএসটি ফর্মুলা হচ্ছে π/4 ডি স্কোয়ার, আমরা জানি। আর আমি ওখানে ফর্মুলা লিখিনি, ডাইরেক্ট অ্যান্সারটা লিখেছি। তাহলে π/4 ডি স্কোয়ার মানে π/4 8 স্কোয়ার দিয়ে একটা রডের এএসটি বার করেছি। এটা হচ্ছে এরিয়া অফ রড 1 বার, ঠিক আছে। এটা আমরা অলরেডি দেখে নিয়েছি। এরিয়া হচ্ছে সার্কেলের এরিয়া যা সূত্র, একটা রডেরও তাই সূত্র, এটা কোনো কোডের বইয়ের নয়, ঠিক আছে। তাই জন্য এখানে কোনো কোডের বইয়ের পেজ নাম্বার মেনশন করতে হবে না। স্পেসিং এর যে ফর্মুলাটা আছে, স্পেসিং এর ফর্মুলাটা হচ্ছে স্মল এএসটি ডিভাইডেড বাই বড় হাতের এএসটি ইনটু 1000, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি না স্পেসিং এর ফর্মুলা। স্মল এএসটি মানে একটা রডের এরিয়া ডিভাইডেড বাই বড় হাতের এএসটি। বড় হাতের এএসটি মানে কথাটা মানে হচ্ছে এই যে আমরা এএসটি যেটা বার করলাম ফর্মুলায় ফেলে যে এএসটি বার করলাম, বা এই আগের যে 5 নম্বর স্টেপের যেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে সেই এএসটিটা। এবার এখানে যদি সাপোজ ধর এখানে যদি এএসটি মিনিমামটাকে বড় হয়ে যেত, যে এএসটি তুই যেটা বার করেছিস সেটার থেকে এএসটি মিনিমামটা বড়, তাহলে এখানে অ্যাকচুয়ালি লেখা থাকতো এএসটি মিনিমাম বলে লেখা থাকতো, ঠিক আছে। বারবার মানে যে ভ্যালুটা 4 নম্বর স্টেজের এই প্রথমের দিকে যে ভ্যালুটা হচ্ছে 5 নম্বর স্টেজের যে ভ্যালুটা বড় হবে সেই ভ্যালুটা দিয়ে পরের অঙ্কটা কন্টিনিউ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এএসটি যেহেতু ভ্যালুটা আছে, তাহলে স্মল এএসটি ডিভাইডেড বাই বড় হাতের এএসটি ইনটু 1000 করলাম, তাহলে স্পেসিং পেয়ে গেলাম। স্পেসিং এর অ্যান্সারটা এলো 194.69 mm। আমরা ধরে নিলাম ওটাকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি কমিয়ে দিলাম, 150 mm করে দিলাম, ঠিক আছে। 150 mm কেন 194 রাখা যাবে না কেন, কারণ একটা মিস্ত্রি সে ইঞ্চিতে জানে, সে 1 ইঞ্চি 2 ইঞ্চি জানে বা মিলিমিটারে জানে, ওইরকম পার্টিকুলারলি পারফেক্টলি 194 করে কি বলে গ্যাপে ও সে রাখতে পারবে না, বা তুইও রাখতে পারবি না, ওরকম ভাবে রাখা সম্ভব নয়। সে 5 ইঞ্চি কি 6 ইঞ্চি এরকম করে করে সে একটা ইঞ্চিতে জানে। তো আমরা জানি 1 ইঞ্চি সমান 25 mm, তাই জন্য 25 দিয়ে ভাগ করা যাবে। এরকমই একটা ডাইমেনশনকে অ্যাজিউম করে রাখবো যেটা কিনা আমার যে অ্যান্সারটা বেরিয়েছে তার থেকে কম হয়। তাহলে আমরা ধরলাম স্পেসিং এর মানটা ধরলাম, এস এর মানটা ধরলাম 150। তাহলে এস যদি 150 হয় তাহলে আমাদেরকে এইচটি প্রোভাইডটা আবার বার করতে হবে, কারণ তুই তোর স্পেসিং অনুযায়ী এস অনুযায়ী, এটা ধর সাপোজ স্পেসিং অনুযায়ী বার করার কথা, মানে রড ইয়ে মানে স্পেস মানে তোর এএসটি অনুযায়ী স্পেস দেওয়ার কথা ছিল 194, কিন্তু তুই দিচ্ছিস 150 স্পেস, তাহলে নিশ্চয়ই এএসটি বাড়বে বা কমবে। তাহলে এএসটিটা আমাকে ঘুরে বার করতে হবে। কি করে বার করব, এই স্পেসিং এর জায়গায় বস করাবো 150, এ স্মল এএসটির জায়গায় বস করাবো যেটার মান আছে 1000 বস করাবো, আর এএসটিটাকে ফাঁকা রেখে দেবো। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এএসটিটা এরকম উপরে যাচ্ছে আর এই স্পেসিংটা নিচে চলে আসছে, তাহলে এই যে এখানে ফর্মুলা দাঁড়িয়ে যাচ্ছে, এটা ফর্মুলাটা দাঁড়াচ্ছে।
কি না উপরে আছে বড় হাতের এএসটি, নিচে আছে স্পেসিং ইন্টু 1000, এটা হচ্ছে এএসটি প্রোভাইড চলে এলো। মানে এবারে যে তুই 150 করে যে তোকে তো 194 দিতে বলা হয়েছিল তোর এএসটি অনুযায়ী, কিন্তু তুই তো দিয়েছিস 150 করে, তাহলে 150 করে যদি দিস তাহলে এএসটিটার মানটা তো চেঞ্জ হবে। তাহলে এএসটির মানটা এএসটি প্রোভাইড অ্যাকচুয়াল এএসটি প্রোভাইড করলি তুই বিমে, এটা তোর অ্যাকচুয়াল এএসটি প্রোভাইড। আগেরগুলো ছিল সূত্র ধরে তুই এএসটি বার করলি, সূত্র ধরে তুই এএসটি মিনিমাম বার করলি, সূত্র ধরে তুই স্পেসিং বার করলি, এরপরে তুই যে স্পেসিংটাকে কমিয়ে দিলি, তাহলে তো অরিজিনালি তো ওখানে কতটা রড খেলো বিমটার অরিজিনাল সেটা তোকে বার করতে হবে, সেটা হচ্ছে এইটা। তাহলে অরিজিনাল তোর রডটা বেরোলো 335 mm স্কোয়ার এএসটি প্রোভাইড। ঠিক আছে, এবারে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এটা মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে বেন্ডিং হাফ দ্য বার, মানে কোনখান থেকে একটা বার গেছে, যদি আমরা বেন্ট আপ বারটা দেখি তাহলে বেন্ট আপ বারটা কিছু দূর গিয়ে এরকমভাবে বেন্ট হয়ে যায়, যেটাকে ক্র্যাঙ্ক বার বলা হয়। সেই লেন্থটা কত আছে, সেই লেন্থটাকে বলা হয় L/7। L/7 আমরা পড়ে এসেছি অলরেডি, এই মানটা পোস্ট করাবো, N/7 এর মানটা বার করে রাখবো। ফ্রম দ্য সেন্টার অফ দ্য সাপোর্ট, সেন্টার অফ দ্য সাপোর্ট থেকে L/7টা যদি আমরা বার করি, কত দূরে আছে না সেন্টার সাপোর্টটা কত আছে না 230 আছে সাপোর্টটা 200। এটা যখন ড্রয়িংয়ে আসবো তখন বোঝাবো, এটা এখন পার্টিকুলারলি নাও থেকে যতটা লেখা আছে এটা বুঝতে পারবো না, এটা যখন ড্রয়িংয়ে আসবো তখন আমি বলে দিচ্ছি। তাহলে 375 বেরোবে, 375 থেকে 230/2টাকে বাদ দেবো, 260 mm। এই 260 mmটা কোথার থেকে এলো, কি করে, কোন ভ্যালুটাকে কি বলা হয়, এটা আমরা ড্রয়িংয়ে আসবো, তাই জন্য এটাকে আমি স্টার দিয়ে রাখলাম, লাস্টে বলছি। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা ডিস্ট্রিবিউশন বার। ডিস্ট্রিবিউশন বার মানে এক্স বরাবর তো পড়লো মেন বারটা, এবার তাকে বাঁধার জন্য কিন্তু L/Y বরাবর তো ডিস্ট্রিবিউশন বার দিতে হবে, তবেই না রডটা বাঁধা থাকবে। তোরা দেখবি যখন ছাদের ঢালাই হয় রডগুলো এরকম যুক্ত আর চিহ্ন আকারে বাঁধা থাকে, খুব 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 দেখা যায়। তাহলে L/Y বরাবর যে বারটা দেওয়া হবে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন বার। ডিস্ট্রিবিউশন বার কত ছাড়া ছাড়া দেবো, তাহলে ডিস্ট্রিবিউশন বারটাও ঠিক সেম, স্পেসিং ইজ ইকাল টু AST ডিভাইডেড বাই AST মিনিমাম, মিনিমাম দিয়ে করতে হবে। ওখানে কি ছিল, ওখানে ছিল স্মল AST ডিভাইডেড বাই বড় হাতের AST, এখানে হবে স্মল AST ডিভাইডেড বাই AST মিনিমাম, কারণ এখানে আমরা মিনিমাম একটা রড দিলেই হবে, তাই জন্য মিনিমাম ভ্যালুটা দিয়ে বার করবো। তাহলে মিনিমাম ভ্যালুটা দিয়ে বার করলাম, আমাদের স্পেস এলো এত, আমরা স্পেস ধরে নিলাম, কি বলে স্পেস 288 এলো, 288 ছাড়া যারা রডগুলো বসাতে হবে ওটা আমরা ধরে নিলাম 200। আবার এটা যখনই আমরা চলে যাব পরের স্টেজে, পরের স্টেপে চলে যাব, মানে বোথ ওয়ে স্ল্যাবের চলে যাবো, এখানেও কিন্তু এএসটি প্রোভাইডটা আবার বার করতে হবে, এক্ষেত্রে লাগবে না বলে এখানে আমি বার করিনি। আচ্ছা, দুটোর ক্ষেত্রে একবার চেক করে নেবো, এই যে স্পেসিং যেটা আছে স্পেসিংটাকে চেক করতে হবে। এই যে স্পেসিং যে তুই যে 150 mm স্পেসিং, এটাকে ঘুরে চেক করতে হবে। কেন বললাম, কারণ আমি প্রথমেই বলেছি যে প্রতিটা জিনিসের রিচেক আছে ডিজাইনে। তাহলে স্পেসিং এর রিচেকটা কোনটা না, স্পেসিং এর রিচেকটা হচ্ছে এইটা। স্পেসিং এ তোকে রিচেক করে নিতে হবে যে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে লেস দেন কিনা এই দুটো ভ্যালুর থেকে, এটা হচ্ছে স্পেসিং এর চেক। এটা বইয়ে দেওয়া আছে, বইয়ের ফর্মুলা, আমাদের দ্য স্পেসিং শুড বি লেস দেন অফ 3D এর মধ্যে হতে হবে, অথবা 300 mm এর মধ্যে হতে পারে, এই দুটোর থেকে কিন্তু কম ভ্যালু হতে হবে। 3D কথাটা মানে হচ্ছে স্মল ডি হচ্ছে 1.25, 125, তাহলে 3 × 125 মানে 375, তাহলে 375 অথবা 300, এই 375 আর 300 থেকেও দুটোর থেকেই কিন্তু আমাদের কি না, আমাদের এই যে 150টা ছোট। ঠিক আছে, তাহলে স্পেসিংটা ওকে আছে, এটা স্পেসিং এর রিচেক। পরেরটাতে যদি আসি ডিস্ট্রিবিউশনের রিচেক কি না, তুই যত ধরলি 200 mm ধরলি, এটা আবার এই দুটো ভ্যালু থেকে কম হতে হবে, কি না 5D অথবা হচ্ছে 450 mm, 5D অথবা 450 mm। তাহলে 5D যদি করা হয় 5 × 125 বেরোচ্ছে 625, অথবা 450, এই দুটোর থেকেই কিন্তু আমাদের এই ভ্যালুটা কম হতে হবে। তাহলে এই ভ্যালুটা আমার কম আছে, ওকে। এরপরে চলে আসছি আমি, আমার অলরেডি 5টা স্টেপ শেষ, এবারে 3টে স্টেপস আছে, মানে 3টে স্টেপ হলে হয়ে যাবে। এরপরে আমি আসি চেক, কি কি চেক আছে, শেয়ার চেক করব, ডিফ্লেকশন চেক করব, আর ডেভেলপমেন্ট লেন্থ চেক করব। 3টে চেক করলে আমাদের অঙ্কটা শেষ হবে। ঠিক আছে, বারবার বলছি এটা কিন্তু অনেকবার না প্র্যাকটিস করলে ফর্মুলাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ মনে থাকবে না। ঠিক আছে, এবং স্টেপটাকে আলাদা করে এক জায়গায় লিখে দিতে হবে, তবেই হবে। অনেক বড় অঙ্ক এটা, মানে বড় অঙ্কের মধ্যেই সব থেকে ছোট, এর থেকে বাকিগুলো কিন্তু আরো বড়। তো আমি আসছি চেক ফর শেয়ার যখনই আসবো প্রথমে আমরা ভ্যালুটা লিখে নেবো, কি না শেয়ার ফোর্সের ভ্যালুটা, মনে করে দেখ আমরা আগেই বার করেছিলাম
কত নাম্বার স্টেপে, কে বলবে? কত নাম্বার স্টেপে বেরিয়েছিল, কে বলবে? WL/2 কত নাম্বার স্টেপে বার করেছিলাম শেয়ারের ভ্যালুটা? যদি আমরা দেখি উপরের দিকে যদি যাই, তাহলে আমরা দেখব স্টেপ নাম্বার 3তে আমরা অলরেডি শেয়ারের ভ্যালুটা বার করেছিলাম। এই যে শেয়ারের ভ্যালু WL/2, এটা অলরেডি বেরিয়েছিল। তাহলে ওই ভ্যালুটাকে এখানে তুলে নিয়ে আসবো। বার করবো নমিনাল শেয়ার। নমিনাল শেয়ারের ফর্মুলা কি না টাউ ভি। কোথা থেকে পাবো? পেজ নাম্বার 72 থেকে পাবো। এটা যেহেতু নতুন ফর্মুলা, এটাকে আমাকে দেখাতে হবে। আগের যেগুলো যেগুলো আমরা আগের সেমিস্টারে শিখেছি সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। তাহলে পেজ নাম্বার 72 আমরা যদি খুলি, পেজ নাম্বার 72, পেজ নাম্বার 72 আমরা এখানে পাবো, কোথায় গেল 72? পেজ নাম্বার 72 আমরা পাবো নমিনাল শেয়ার স্ট্রেস লিমিট স্টেট। এটা কলাপসের ক্ষেত্রে আমরা জানি, যারা আগের বারে হয়তো আমি দেখাইনি কিন্তু শেয়ারের অঙ্ক করেছে যারা, তারা কিন্তু এইগুলো অলরেডি করে এসছে আগের সেমিস্টারে। আমি কিন্তু করাইনি, কারণ আমি ডিজাইনটা আগের সেমিস্টারে স্কিপ করে গেছি। তো যদি দেখিস তাহলে এখানে হচ্ছে টাউ ভি এর মানটা হচ্ছে VU/BD, যেখানে প্রতিটা জিনিস দেওয়া আছে। এখানে আমি ডাইরেক্ট ফর্মুলাটা আমি জাস্ট দেখিয়ে দিলাম, আমি চলে যাচ্ছি আমার খাতাতে। তাহলে টাউ ভি ইজ ইকাল টু VU/BD। তাহলে VU এর মানটা হচ্ছে আমাদের অলরেডি বার করা আছে, বি এর মানটা 1000 আছে, কারণ চওড়াটা আমরা 1000 ধরেছিলাম, আর ডি এর মানটা তো 125 মান একটা বেরোলো। এটা হচ্ছে কিসের মান? না টাউ ভি এর মানটা বেরোলো, টাউ ভি। ঠিক আছে, এবার বার করতে হবে কি না পিটি বার করতে হবে। পিটির ফর্মুলাটা কোথায় আছে? না পিটির ফর্মুলাটা আছে পেজ নাম্বার 73-এ রয়েছে। পেজ নাম্বার 73 ঠিক তারপরের পেজে পিটির ফর্মুলা রয়েছে। কোথায় আছে দেখিয়ে দিই। তাহলে এরকম 72 ঠিক পরের পেজটাই যদি, সরি 72 পরের পেজটাই যদি যাস, এই কর্নারের দিকে উপরের দিকে এইখানটায় একটা ফর্মুলা রয়েছে, পিটির ফর্মুলা। এটা হচ্ছে পিটির ফর্মুলা, টাউসির মধ্যে পিটির ফর্মুলা, এই কর্নারে টেবিলের উপরে এটা হচ্ছে পিটির ফর্মুলা। ঠিক আছে, উপরটাতে আছে। কেউ একজন বলুক, দেখতে পাচ্ছিস তো? দেখ আরো জুম করে দিচ্ছি, দেখ এইখানটা আছে পিটির ফর্মুলা রয়েছে। এটা হচ্ছে পিটির ফর্মুলা। ঠিক আছে, পড়তে হবে, এবার ভাষা আকারে পড়তে হবে, তবে আমরা বুঝতে পারবো। তো পিটির মানটা বার করবো। পিটির ফর্মুলাটা কি আছে? না পিটির ফর্মুলাটা আছে 100 ইন্টু AST প্রোভাইড ডিভাইডেড বাই BD। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 100 মানটা বস করেছি। AST প্রোভাইড অ্যাট সাপোর্ট, এই যে AST প্রোভাইড অ্যাট সাপোর্ট, এটা শুধুমাত্র আমাদের ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে। AST প্রোভাইড অ্যাট সাপোর্ট এটা কি হবে? নর্মাল AST প্রোভাইড যেটা হবে তাকে 2 দিয়ে ভাগ করলে এই মানটা আসবে। তো খেয়াল কর, এই জায়গাটাতে নর্মাল AST প্রোভাইড যেটা বেরিয়েছিল 335, তাকে 2 দিয়ে ভাগ করে আমরা সাপোর্টটাকে বার করেছি এই জায়গাটা। ঠিক আছে, নর্মাল AST বেরিয়েছিল আমাদের, এই যে AST প্রোভাইড বেরিয়েছিল, মনে করে দেখ 335, তাকে 2 দিয়ে ভাগ করেছি, দিলে আমাদের এই ASTটা এসছে। এটা শুধুমাত্র এই স্টেপটা শুধুমাত্র ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আছে, অন্য স্ল্যাবের অঙ্কগুলোতে বা ক্যান্টিলিভার স্ল্যাবের অঙ্কটা কিন্তু এই পার্টিকুলারলি এই মানটা নেই। এখানে ডাইরেক্ট AST মানটা বোস করিয়ে অ্যান্সারটা বেরোবে। তাহলে এখানে পিটির ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে 100 ইন্টু AST মানে 168 ডিভাইডেড বাই BD আছে। বি এর মানটা বস করালাম, ডি এর মানটা বস করালাম। বি হচ্ছে 1000, ডি হচ্ছে এত, দিয়ে একটা মান বেরোলো। এই মানটা কি? যে মানটা বেরিয়েছে 0.1344, এটা হচ্ছে 0.15 এর থেকে কম। ভালো করে বোঝার চেষ্টা কর, 0.15 এর থেকে এই মানটা হচ্ছে কম। এটা দেখে নিতে হবে যে এই মানটা কম আছে কিনা। তারপর ডিজাইন শেয়ার স্ট্রেন্থ যদি বার করি আমাদের কংক্রিটের ক্ষেত্রে টাউসি। তাহলে কি করে আসবে? না টাউসির অরিজিনাল যে ভ্যালুটা আছে কংক্রিটের 0.28 নিউটন পার মিটার স্কোয়ার, তার সঙ্গে গুণ করবো 1.3। এটা কোথায় আছে? পেজ নাম্বার 73। বুঝ ভালো করে জিনিসটা, দেখ এটা আগের সেমিস্টার আমরা করিনি। তাহলে পেজ নাম্বার 73 যদি আমরা খুলি, পেজ নাম্বার 73 এখানে দেখ ভালো করে খেয়াল কর, পিটির মানটা, এই যে পিটি যেটা আছে এই মানটা এই যে যদি 0.15 এর থেকে কম হয়, তাহলে কংক্রিট অনুযায়ী ভ্যালু এইখানে দেওয়া আছে। বুঝ ভালো করে, হ্যাঁ টেবিলটা, এটা কিন্তু আগে করানো হয়নি বলে ডিটেলসে দেখাচ্ছি, নাহলে দেখাতাম না। তাহলে 0.15 এর থেকে পিটির মানটা কম আছে। এবার আমাদেরকে দেখতে হবে যে আমাদের কংক্রিট কি দেওয়া আছে। কে বলবে কোশ্চেনে আমাদের কি কংক্রিট দেওয়া আছে? কতর কংক্রিট দেওয়া আছে কোশ্চেনে? কে বলবে কত গ্রেডের? কেউ একজন বলুক, কেউ কেউ একজন বল, মলিনা, অমিত, কেউ একজন বল কতর কংক্রিট, কত গ্রেডের কংক্রিট দেওয়া আছে? M20 গ্রেডের কংক্রিট দেওয়া আছে, M20 গ্রেডের কংক্রিট।
তাহলে 0.15 এর সঙ্গে এটা যদি ভ্যালুটা বেরোয়, M20 গ্রেডের যদি কংক্রিট ব্যবহার করা হয় তাহলে দেখ ভ্যালুটা আছে 0.28। তাহলে যখন আমরা টাউসি বার করছি তাহলে M20 গ্রেডের কংক্রিটের মান হচ্ছে 0.28 বলে লেখা আছে, এখানে দেখা যাচ্ছে। তাহলে ওই মানটা এখান থেকে আমরা পাবো। এছাড়াও পেজ নাম্বার 72-এ কি বলে দিয়েছে, পেজ নাম্বার 72-এ যদি আমরা দেখি, পেজ নাম্বার 72-এ যদি এই ক্লটা যদি পড়ি, তাহলে টাউসির অরিজিনাল ভ্যালুটাকে বার করতে গেলে আমাকে টাউসির সঙ্গে কে কে গুণ করতে হবে, কে, তবেই আমাদের টাউসির অরিজিনাল ভ্যালুটা বেরোবে, এখানে বলা আছে। কে এর ভ্যালুটা কি, কে এর ভ্যালুটা আবার ডেপথের উপর ডিপেন্ড করছে, ডেপথ কতটা ডেপথ দিয়েছি, ওভারঅল ডেপথ। ওভারঅল ডেপথ মনে করে দেখ আমরা এখানে দিয়েছিলাম 125 প্লাস 20 মানে 145 দেওয়া ছিল, ভালো করে খেয়াল কর। এখানে আমরা ওভারঅল ডেপথটা দিয়েছিলাম 145। 145 ওভারঅল যদি ডেপথ হয় তাহলে এই যে দেখ 150-এর নিচে, তাহলে কে এর ভ্যালুটা হচ্ছে এত। কে বলবে দেখা যাচ্ছে কে এর ভ্যালুটা কত দেখা যাচ্ছে, যেটা আমি ইয়ে করলাম কত 1.30। তাহলে টাউসি ভ্যালু বার করতে গেলে টাউসির সঙ্গে কে এটাকে গুণ করতে হবে, তার মানে 0.28 যেটা টেবিলে ছিল তার সঙ্গে 1.3, মানে এই যে এই ভ্যালুটা যেটা আছে, এই যে এই ভ্যালুটা 0.28 এর সঙ্গে 1.3 তার ফ্যাক্টরটাকে গুণ করতে হবে, তাহলে সেটাই করা আছে। জানি এই অঙ্কটা অনেকটাই লেন্দি এবং অনেক বড়, তাহলে বুঝতে হবে জিনিসটা। তাহলে টাউসির সঙ্গে কেটাকে গুণ করব, যেটা কিনা পেজ নাম্বার 72-এ আছে, তবেই আমার অরিজিনাল টাউসিটা বেরোবে। দিয়ে টাউসিটা দেখে নেবো যে টাউসির ভ্যালুটা, মানে টাউসি যে মানটা বেরিয়েছে সেই ভ্যালুটা আমাদের টাউভির থেকে বেশি কিনা। তো টাউসির নর্মাল মানটাই আমাদের এটার থেকে বেশি, ঠিক আছে, তাই জন্য আমরা দেখে নেবো যে এটা বেশি কিনা। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমাদের চেক হয়ে যাবে, কোন চেকটা, শেয়ার চেকটা হয়ে যাবে, আর দুটো স্টেপ বাকি। তাহলে শেয়ার চেক আমাদের কমপ্লিট, টাউ ভি কমপ্লিট, টাউ সি কমপ্লিট, ঠিক আছে। চলে যাচ্ছি চেক ফর ডিফ্লেকশন, ঠিক আছে। চেক ফর ডিফ্লেকশন, চেক ফর ডিফ্লেকশন বার করতে গেলে ফার্স্টে বার করতে হবে এফএস এর মান, এটাও একটা আমাদের নতুন সূত্র, ঠিক আছে, নতুন সূত্র, এটাকেও দেখাতে হবে আমাকে। তাহলে এই নতুন সূত্রটা কোথায় আছে না, পেজ নাম্বার 38-এ রয়েছে। চেক ফর ডিফ্লেকশনের ক্ষেত্রে এফএস এর মানটা বার করবো। তাহলে 38 যদি আমি খুলি এখানে, পেজ নাম্বার 38, তাহলে এরকম 38-এ নিচের দিকে দেখবো এই যে এই টেবিলটা আছে, এই টেবিলের নিচটাতে দেখবো এখানে এফএস এর ফর্মুলাটা দেওয়া আছে, এই যে এফএস এর ফর্মুলা এটা নিচের দিকে। তাহলে এই এফএস এর ফর্মুলাটা এখান থেকে তুলে নিয়ে আসবো, এখান থেকে তুলে নিয়ে এসে ফর্মুলার মানটা বস করাবো। এফএস ইজ ইকুয়াল টু 0.58 ইন্টু এফওয়াই এএসটি রিকোয়ার্ড ডিভাইডেড বাই এএসটি প্রোভাইড, মানগুলোকে পুট করবো। জানি এফওয়াই এর মানও জানি, এএসটি প্রোভাইড মনে করে দেখ প্রথমে যে অ্যান্সারটা বেরিয়েছিল এএসটি, সেই এএসটি, আচ্ছা, আর সরি রিকোয়ার যেটা ছিল, আর প্রোভাইড মানে তুই 150 ছাড়া ছাড়া যে গ্যাপ দিয়ে দিয়ে রডটাকে বসালি, তার জন্য তোকে এএসটি কতটা দিতে হচ্ছে সেই মানটা বস করে দিব, এফএস এর একটা মান বেরিয়ে যাবে, এই যেটা হচ্ছে এফএস এর মান, ঠিক আছে। ঘুরে আবার এটার ক্ষেত্রেও পার্সেন্টেজ অফ ইয়ের ক্ষেত্রে আবার ঘুরে তোকে বার করতে হবে পিটির মানটা, পিটির ফর্মুলা অলরেডি আমরা আগের স্টেপে দেখে এসেছি, পিটির মানটা বস করাবো। পিটির মানটা বস করিয়ে দিয়ে প্রতিটা মান ইয়ে করে দেখে নেবো যে এটা কত পার্সেন্ট দাঁড়াচ্ছে, ঘুরে পিটির মানটা আগের ফর্মুলাতেই করলাম, কত পার্সেন্ট দাঁড়াচ্ছে। আচ্ছা, মডিফিকেশন ফ্যাক্টর, এরপর আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে, খুব মাইনরলি খেয়াল কর, ঠিক আছে। পিটির মানটা বেরিয়েছে 0.26 আর এফএস এর মানটা বেরিয়েছে 185, আমাদেরকে টেবিলটায় চলে যেতে হবে। কোন টেবিলটা, এই টেবিলটা। ভালো করে দেখ এখানে এফএস এর মানটা এখানে দেওয়া আছে, তাহলে আমাদের এফএস এর মান কত বেরিয়েছে, আমাদের এফএস এর মান বেরিয়েছে 185। তাহলে 185 মানে দেখ এটা 190, এটা 240, তার মানে 190 লাইনটা এ পাশে আছে, উপরের দিকে আছে। তাহলে দেখ এই লাইনটা চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের এর লাইন, কি বলে 190 এর লাইন, এফএস 190 এর লাইন হচ্ছে এইটা। তাহলে এর ঠিক সাইডে আছে 185 লাইনটা, তাহলে আমি 190 এর লাইনটাকে রেফারেন্স ধরছি। আর কি আছে না, আমাদের পার্সেন্টেজটা কত বেরিয়েছে, পার্সেন্টেজটা বেরিয়েছে 0.268%, তাহলে সেটা কোথায় আছে না, সেটা আছে দেখ, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0.4, তার মানে 0.28, তার মানে আমি এই লাইনটাকে ধরছি। তাহলে এই লাইনটা এরকম ভাবে যদি অ্যারো করে নিয়ে যাই, অ্যারোটা উপরের দিকে উঠে যাচ্ছে, প্লাস 190 এরটাও এরকম উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে কে এর ভ্যালু কোনটা, কে এর ভ্যালু 2, 2 এর বেশি হবে, 2 এর যখন কে এর ভ্যালু বেশি হয়ে যাচ্ছে তখন আমি ওটাকে 2-এই ধরবো, 2 ম্যাক্সিমাম। তাহলে ওখান থেকে আমরা আসছি, এই টেবিলটাকে পড়ে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের এই যে কে এর ভ্যালুটা 2.0। এটা যে টেবিল বুঝতে পারবে না, যে গ্রাফ বুঝতে পারবে না পেজ নাম্বার 38-এ, সে কিন্তু কে এর ভ্যালুটা লিখতে পারবে না, ভালো করে বললাম, ঠিক আছে। তাহলে এখানে এফএস এর যে লাইনটা আছে সেই লাইনটা খেয়াল করব, আর পিটির যে পার্সেন্টেজ আছে সেটাকে খেয়াল করব, দুটো
আনুমানিক দেখবো কোথায় মিট করছে, মিট করলে বাঁ দিকে যদি আমি তাকাই দেখবো কে এর ভ্যালু কি আছে। তো এটা যেহেতু 2 এর উপরে পালিয়ে যাচ্ছে তার মানে আমি 2 ধরবো কে এর ভ্যালুটা। ঠিক আছে, আবার চলে যাচ্ছি সেই যে এল বাই ডি বার করেছিলাম, এল বাই ডি ইজিক্যাল টু 20 দিয়ে আমরা অঙ্কটা করেছিলাম, সেইটা আবার ঘুরে রিচেক হবে। একবার রিচেক হয়েছে, আবার ঘুরে রিচেক হবে। তাহলে এল বাই ডি বার করলাম, এল বাই ডি ইজিক্যাল টু 20, তার সঙ্গে গুণ করলাম মডিফিকেশন ফ্যাক্টর। আমি প্রথম স্টেজেই বলেছিলাম যে এল বাই ডি ইজিক্যাল টু 20 নয়, অ্যাকচুয়ালি 25-26 হলেও হতে পারে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মিনিমাম মোটামুটি 1 মানে 1/4 তো গুণ করা যেতেই পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি সেই এল বাই ডি এর সঙ্গে কে এর মানটা 2 গুণ করে দিয়েছি, দিয়ে আমাদের ডি এর আরও একটা মান বেরোচ্ছে। এটা আমরা দেখে নেবো যে ডি যেটা বেরালো সেটা আমাদের যে ধরা ডি এর থেকে ছোট কিনা। তাহলে ধরা ডিটা 125 ছিল, সেটার থেকে আমাদের এই ডিটা বড়। তাহলে আবার আমরা চেক করে বের করলাম, মানে সেই ঘুরে আবার সেই চেকটাই হলো, প্রথম চেকটাই হলো, ডি রিকোয়ারটা চেক করে নিলাম, এটা আমাদের হয়ে গেল ডিফ্লেকশন চেক, আমাদের হয়ে গেল ডিফ্লেকশন চেক। দেয়ারফর দ্য স্ল্যাব ইজ সেফ ইন ডিফ্লেকশন। ব্যাস, লাস্ট স্টেপ। ঠিক আছে, ভালো করে খেয়াল করতে হবে। খুবই সোজা জিনিস। আমরা অঙ্কটা বড় এই কারণেই, কারণ একটা আমরা খুব কম জিনিস বার করেছি, একটা জিনিসের 2-3 বার চেক আছে, এই কারণে অঙ্কটা বড়, আর কিছুই না। জিনিসটা কিন্তু খুবই সোজা। লাস্ট চেক হচ্ছে কি না ডেভেলপমেন্ট লেন্থ চেক। ডেভেলপমেন্ট লেন্থ চেক করে আমরা অঙ্কটা শেষ করব। তো ডেভেলপমেন্ট লেন্থ চেকের ক্ষেত্রে এখানেও ঠিক সেম, আমরা বার করব কি না, যদি আমরা দেখি, আমরা অ্যাড সাপোর্টের আমরা বার করব হচ্ছে মুভমেন্টটা বার করব, সাপোর্টে কত মুভমেন্ট হয়েছে সেই মুভমেন্টের ফর্মুলা থেকে আমরা প্রতিটা জিনিস বা মুভমেন্টটাকে আমাদেরকে ঘুরে ক্যালকুলেশন করতে হবে। সেই আগে যে মুভমেন্টটা ছিল সেই মুভমেন্টটা নয়, ভালো করে বোঝার চেষ্টা করা। আগে আমরা মুভমেন্টটা কিভাবে বার করেছিলাম, আগে আমরা মুভমেন্টটা বার করেছিলাম, আমাদের একটা লোড দেওয়া ছিল, স্ল্যাবের কি লোড আছে, তারপরে আমরা দেখেছিলাম কি না যে ওর উপরে লাইফ লোড কি দেওয়া আছে, সেইখান থেকে একটা লোড বার করেছিলাম, ডাব্লু বার করেছিলাম, ডাব্লুর সঙ্গে 1.5 গুণ করেছিলাম, বার করেছিলাম ডাব্লু ইউ। তারপরে কি করলাম না ওই ডাব্লু ইউ যেহেতু বেরিয়ে গেল, মুভমেন্ট ওখান থেকে বার করলাম কি না যে মুভমেন্ট ইজ ইকাল টু WL²/8 দিয়ে আমরা মুভমেন্টটা বার করেছিলাম, দিয়ে সেই মুভমেন্ট অনুযায়ী আমরা এএসটি বার করেছি। এবার এএসটিটা যে বেরোলো সেটা তো সেই মুভমেন্ট অনুযায়ী বেরিয়েছে, ওইখানে যে মুভমেন্টটা আমরা বার করেছিলাম সেই মুভমেন্ট অনুযায়ী। কিন্তু তুই যে এএসটিটা প্রোভাইড করলি, সেই এএসটিটা প্রোভাইড করার ফল ওইখানে কি মুভমেন্টের ডায়াগ্রামটা কি চেঞ্জ হলো সেটা তোকে বার করতে হবে। তুই আগের যে মুভমেন্টটা হচ্ছে সেটা লোডের দরুন মুভমেন্ট বেরিয়েছিল এবং মুভমেন্টের দরুন তুই এএসটিটা বার করেছিলি, কিন্তু এএসটিটা যে 194 ছিল, তুই তো 194 দিসনি, তুই তো দিয়েছিস 150। তাহলে 150 যেহেতু দিয়েছিস তাহলে এএসটি চেঞ্জ হয়ে গেছে, তাহলে এএসটি যেহেতু চেঞ্জ হয়েছে মুভমেন্টও গিয়ে চেঞ্জ হয়ে গেছে সেখানে। তাহলে মুভমেন্টটা কি চেঞ্জ হলো সেটা তোকে এখানে বার করতে হবে, যে মুভমেন্ট যেটা চেঞ্জ হলো সেগুলোর জন্য কি কোনো কিছু মানে আছে কোনো তার কি কোনো মানে মুভমেন্ট চেঞ্জের ফলে কি লেন্থ ফেনতে কোনো গন্ডগোল হয়ে গেছে, সেটা তোকে চেক করে দেখে নিতে হবে। তাহলে মুভমেন্টটা ঘুরে বার করবো, তাহলে মুভমেন্টের মানটা বস করাবো না, বাকি সব মানগুলোকে বস করিয়ে দেবো, প্রতিটা মান আমরা জানি বস করিয়ে দেবো। শুধু ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে খেয়াল করতে হবে এখানে এএসটিটা কিন্তু সাপোর্টে যে এএসটিটা বেরিয়েছে সেটা বার করবো, মানে টোটাল এএসটিকে 2 দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে সেটা সাপোর্ট এএসটি, যেহেতু এটা অ্যাড সাপোর্ট, এটা শুধুমাত্র ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে, বাকি স্ল্যাবগুলোর ক্ষেত্রে অ্যাড সাপোর্ট করতে হবে না, নর্মাল এএসটি দিয়েই বার করতে হবে। তাহলে ঘুরে আমরা মুভমেন্ট বার করলাম। এই মুভমেন্ট আর আগের মুভমেন্টের ক্ষেত্রে পার্থক্য আছে, আগের মুভমেন্টটা লোডের দরুন মুভমেন্টটাকে বের করেছিলাম, এইটা বার করলাম হচ্ছে আমার ধরা এএসটিটা ক্ষেত্রে মুভমেন্টটা কি আছে, মুভমেন্ট বার করলাম, ঘুরে আমরা শেয়ার ফোর্সটা লিখে দিলাম, মুভমেন্টটা লিখে দিলাম, শেয়ার ফোর্স লিখে দিলাম। চলে আসছি, দুটো ভার করতে হবে, এলডির দুটো মান আছে, LD1 LD2 দিয়ে দেখে নিতে হবে LD1 এর মানটা LD2 এর মানের থেকে বেশি কিনা। ঠিক আছে, এলডির মানটা কোথা থেকে পাবো না, এলডির মানটা হচ্ছে আমরা পাবো পেজ নাম্বার 44 থেকে, এগুলো নতুন সূত্র বলে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এলডির মানটা যেহেতু আগের বারে আমরা ডিজাইন করিনি তাই জন্য এই সূত্রগুলো আমরা পড়িনি, যদি আমরা তখনও ডিজাইন করতাম এই সূত্রগুলো পড়তাম। তো ডিজাইনের অঙ্ক যেহেতু থাকে না 4th সেমে, সেহেতু আমরা আসিনি, খুব কম থাকে, একটা দুটো থাকে, এবছর দুটো ছিল, যাই হোক আগের বছর ছিলই না। তো চলে যাচ্ছি পেজ নাম্বার 44-এ, আমরা এলডির ফর্মুলাটা নিয়ে চলে আসছি। তাহলে পেজ নাম্বার 44 আমরা যদি পৌঁছাই, পেজ নাম্বার 44, এই যে পেজ নাম্বার 44-এ আমরা যদি দেখি উপরে এলডির ফর্মুলাটা দেওয়া আছে। ঠিক আছে,
এখানে আমাদের এলডির ফর্মুলাটা রয়েছে, এলডির ফর্মুলা। এটা ভাষায় একবার পড়তে হবে, এই নিচের দিকে আছে, ঠিক আছে। এখানে এলডি কম্পিউটেড ফর এরকম করে দেওয়া আছে ফর্মুলাটা, এবং এটার সঙ্গে যে 1.3 গুণ করতে হবে, এই 1.3 এর গল্পটা এই নিচটাতে এরকম পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। দ্য ভ্যালু অফ m1 ডিভাইডেড বাই ভি ইজ অ্যাবাভ এক্সপ্রেশন মে বি ইনক্রিজ বাই 30%। ইনক্রিজ করতে হবে 30%, তার মানে 1.3 গুণ করতে হবে, দিয়ে এই ফর্মুলাটা কি দাঁড়াবে, এলডির ফর্মুলাটা দাঁড়াবে এরকম। এটা হচ্ছে এলডির ফর্মুলা, এটা হচ্ছে এলডির ফর্মুলা মেনলি, ঠিক আছে। এটা হচ্ছে যদি কম্প্রেসিভ রিয়াকশন যদি না থাকে তাহলে নর্মাল 1.3টা গুণ করার দরকার ছিল না, তো এটা আমাদের নেই। এখানে কম্প্রেসিভ রিয়াকশন থাকবে বিমের ক্ষেত্রে, আমাদের যেহেতু এটা আমাদের রুমের ক্ষেত্রে করছি, তার উপরে দেওয়াল থাকবে, কম্প্রেসিভ রিয়াকশন থাকবে, তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। M1 এর মানটা কোনটা, যে নতুন যে মুভমেন্টটা বেরিয়েছে, তুই যে রড ধরেছিস সেই অনুযায়ী যে মুভমেন্ট, সেই মুভমেন্টের মানটা বস করাবো। ভি এর মানটা তো আমরা জানি, এল জিরোর মানটা কোনটা না 125 আমরা বস করালাম। এল জিরোর মানটা আবার 125 এর কোথাতে গেল, এল জিরোর মানটা 125ও আমরা পেজ নাম্বার 44-এই পাবো এল জিরোর মানটা। এটা মনে হয় ভুল লিখলাম নাকি, এল জিরোর মানটা 12D, তো 12D মানে 12 ডায়া। এল জিরোর মানটা হচ্ছে কি না 12 ডায়া আর ডি এর মধ্যে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, সেই দুটো ভ্যালুর মধ্যে আমাদের মানটা বস করাতে হবে। এল জিরোর মানটা ভালো করে দেখ, ডি এর মানটা আমাদের 125 ছিল, আর কোশ্চেনে আরেকটাও জিনিস বলা আছে 12 ফাইটাকেও আমাদেরকে করতে হবে, বা 12 ডায়ামিটারটাও দেখে নিতে হবে, যেহেতু আমাদের 8 ডায়ামিটারের রড ধরেছি, তাহলে 8 × 12 96। এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে সেটাই হচ্ছে আমাদের কার, এল জিরোর মানটা। পেজ নাম্বার 44-এ লেখা আছে, পেজ নাম্বার 44-এ এই জায়গাটাতে লেখা আছে, এই জায়গাটাতে ভালো করে পড়ে নিতে হবে, এইখানটায় লেখা আছে, ঠিক আছে। এল জিরোর মানটা কি হবে এখানে আমরা দেখে নেব। তাহলে এখান থেকে আমাদের এল জিরোর মানটা পেয়ে গেলাম, এল জিরোর মানটাকে বস করালাম, তাহলে আলটিমেটলি এলো এলডির একটা মান এলো, এটা একটা এলডির মান, এটাকে ধরা হবে এলডি1 এর মান, এলডি ওয়ান এর মান এটা। এলডি2 এর আরেকটা মান আছে, এটা পেজ নাম্বার 42-এ রয়েছে, এটাকে বলা হয় ডেভেলপমেন্ট লেন্থের আরেকটি মান। তাহলে এই মানটাকেও দেখে নেবো, পেজ নাম্বার 42 যদি আমরা যাই, পেজ নাম্বার 42-এ আমরা যদি যাই, তাহলে এলডির আরেকটি মান আছে ডেভেলপমেন্ট লেন্থের, ঠিক আছে। মানটা হচ্ছে কি না, এলডি ইজ ইকুয়াল টু ডায়ামিটার অফ দ্য বার, যেটাকে আমরা পাই ধরি, সিগমা এস ডিভাইডেড বাই 4 বিডি, 4 টাউ বিডি দেওয়া আছে। তো এখানে আমরা মানগুলো যদি দেখি, তাহলে প্রথমেরটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য বার, যেটা আমরা 8 ছিল, সিগমা এস আগের সেমিস্টারে আমরা শিখে এসেছি, সিগমা এস এর ফর্মুলা হচ্ছে 0.87 ইন্টু এফ ওয়াই, আমরা অলরেডি জানি এটা 0.87 ইন্টু এফ ওয়াই মানে হচ্ছে 415, সেই মানটা বার করব। আচ্ছা 4 ইন্টু টাউ বিডিটা কোথা থেকে পাবো না, টাউ বিডিটা বার করতে গেলে আমাদেরকে যেতে হবে পেজ নাম্বার 43-এ, একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা যেতে হবে টাউ বিডিটা বার করতে গেলে, তাহলে পেজ নাম্বার 43-এ টাউ বিডির ফর্মুলাটাতে যেতে হবে। টাউ বিডি এখানে লেখা আছে, এই যে টাউ বিডি কত আছে, টাউ বিডি M20 গ্রেডের ক্ষেত্রে 1.2, এর সঙ্গে একটা ফ্যাক্টর গুণ করতে হবে কত, এখানে দেখ লেখা আছে ফর দ্য ডিফরমেশন অফ বার, আমাদেরকে কি করতে হবে, এটা ইনক্রিজ করতে হবে 60%, তার মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, টাউ বিডির ভ্যালুটা দাঁড়াচ্ছে 1.2, তার সঙ্গে গুণ করতে হবে 60% ইনক্রিজ করার জন্য 1.6, 1.2 ইন্টু 1.6, তাহলে আমরা ওইখানে দেখতে পাচ্ছি এই যে টাউ বিডির মানটা এখানে আমরা বার করেছি, দেখ 1.2 এর সঙ্গে 1.6টাকে গুণ করা আছে, যেটা পেজ নাম্বার 43-এ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ঠিক সেম 4 টাউ বিডি মানটা আমরা এখানে লিখতে পাচ্ছি যে 4 ইন্টু 1.2 ইন্টু 1.6, আর উপরে হচ্ছে 8-এর মানটা, আর সিগমা এস এর মানটা কোথা থেকে পেলাম, সিগমা এস এর মানটা হচ্ছে 0.87 ইন্টু 8 কি বলে এফ ওয়াই, সেখান থেকে পেলাম, দিয়ে আমরা মান বের করলাম, আমার অঙ্কটা শেষ এখানে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এলডির মানটা বেরোলো, এটা 2 নম্বর ভ্যালু, তো আমাদের দেখে নিতে হবে 1 নম্বর ভ্যালুটা 2 নম্বর ভ্যালুর থেকে বেশি কিনা। তো এই ভ্যালুটা অবশ্যই বেশি হবে, মানে একদম চোখ বন্ধ করে, মানে আগেরগুলোর যেমন আমি একটা উত্তর দিলাম যে যদি কম হয় তাহলে কি করব, যদি কম হয় তাহলে কি করব, কিন্তু এটার ক্ষেত্রে কোনো গল্পই নেই, পার্টিকুলারলি এটার একদম টেনশন ফ্রি ভাবে অঙ্কটা হবে। তাও মানে এলডি1 এর ভ্যালুটা সবসময় বেশি হবে, যদি তোর আগের 7খানা স্টেপ যদি তুই ঠিক করে এসছিস, তাহলে এই ভ্যালুটা কিন্তু অবশ্যই বেশি হবে, ঠিক আছে। দিয়ে আমাদের অঙ্কটা শেষ, এবার আমাকে ড্রয়িংটা বানিয়ে আসতো, এই ড্রয়িংটা ভালো করে খেয়াল কর, ড্রয়িংটা কিভাবে করলাম। তাহলে এরকম একটা বিম এঁকেছি, বিম আঁকা আছে, বিমটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা ক্লিয়ার স্প্যান দেওয়া ছিল, মনে করে দেখ 2500 ক্লিয়ার স্প্যান ছিল, দুপাশে দুটো বিমের সাইজ ছিল আর 230 করে,
মনে করে দেখ এফেক্টিভ স্প্যানটা বেরিয়েছিল 2625 বলে এফেক্টিভ স্প্যান বেরিয়েছিল, এল 2 নম্বর স্টেপে বেরিয়েছিল মনে করে দেখ। তাহলে সেই ড্রয়িংটা দেখালাম সেটা। আচ্ছা মেন বার মানে এটা যেহেতু এলএক্স 2500 বরাবর এলএক্স, তাই জন্য আমরা এই রডটাকে নিচে রেখেছি, এটা হচ্ছে আমাদের মেন বারটা কি আছে মনে করে দেখ 8 ডায়ার বার ধরেছিলাম আর 150 সেন্টার টু সেন্টার মেন বার। আর যে বুটি গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন বার, যেগুলো এল ওয়াই বরাবর আছে। এই বারগুলো কি আছে ডিস্ট্রিবিউশন বার, 8 ডায়ার বার 200 সেন্টার টু সেন্টার মনে করে দেখ, এটা আমরা বার করেছিলাম। এবার যে ক্র্যাঙ্ক বারটা আছে এই ক্র্যাঙ্ক বারটা কতটা জায়গায় উঠেছে ভালো করে দেখ, মনে করে দেখ এইখানটা আমি বলেছিলাম যেটা আমি ড্রয়িং এ বুঝাবো। হ্যাঁ, তো ক্র্যাঙ্ক বারটা হয়েছে কোথায় না বিমের সেন্টার থেকে এই এত দূরে, এটার মানটা কি করে বেরোবো, L/7 দিয়ে বের করব, L/7 দিয়ে বার করব। এই লেন্থটা হচ্ছে L/7। মনে করে দেখ আমি একটা জায়গায় বললাম যেটা আমি ড্রয়িং এ বুঝাবো, এখানে বোঝানো যাবে না। তাহলে ক্র্যাঙ্ক বারটা কোনখান থেকে শুরু হবে, ক্র্যাঙ্কটা সেটা হচ্ছে টোটাল যে লেন্থ আছে, টোটাল যে লেন্থ তাকে 7 দিয়ে ভাগ করলে যে লেন্থটা হবে সেইখান থেকে আমার শুরু হবে। এবং সেটা ক্যালকুলেশন কোথা থেকে হবে না বিমের সেন্টার থেকে, যেটা সাপোর্ট আছে সাপোর্টের সেন্টার থেকে ওই মাপটা মিস্ত্রিকে নিতে হবে। ভালো করে দেখা, এই যে লাল, কেউ একজন বলুক এই লাল রেড লাইনটা দেখা যাচ্ছে, হ্যাঁ কি না, কেউ একজন বলুক এই রেড লাইনটা দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। আরো জুম করে দিচ্ছি। তাহলে এই যে 375-এর মানটা কোথার থেকে এলো, এই ফর্মুলাটা হচ্ছে L/7 মনে করে দেখ। আমি সেইবারে বললাম যে এটা আমি লাস্টে দেখাচ্ছি 375, তাহলে কোথায় আমি চলে যাই, এই দেখ লেখা আছে কত না, এই যে এল এর মানটা হচ্ছে তোর 2225, তাকে 7 দিয়ে ভাগ করলাম, এই যে L/7 375। এই 260টাও বুঝিয়ে দিচ্ছি, 375 থেকে কেন 230/2টা হলো এটা আমি বলেছিলাম, এই যে স্টার মার্ক দিয়েছিলাম লাস্টে বুঝাবো। তো যদি আমি আসি তাহলে এইটা হচ্ছে 375। এবার বোঝার চেষ্টা কর, তাহলে এটা যদি 375 যদি এইটা হয়, আমাকে এই অংশটা জানতে হবে, এই অংশটা এইটা কত। তাহলে এই অংশটা জানতে গেলে আমাকে কি করতে হবে, এই অংশটা বাদ দিতে হবে, এইখান থেকে এই অংশটা বাদ দিতে হবে। তাহলে এই অংশটা কি কেন বাদ দেবো না, টোটাল তো 230 আছে, তার হাফটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা বাদ হয়ে যাবে, তাহলে এটা বেরিয়ে যাবে। তাহলে এই হচ্ছে 168। দেখো ভালো করে খেয়াল করো, তাহলে ড্রয়িং এই দুটো বার করতে হবে। তাহলে এগুলো প্রতিটা জিনিস আমরা পেয়েছি, প্রতিটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ করে এই ড্রয়িংটা করে দিয়ে এসেছি। তাহলে ব্যাস আমাদের অফিসিয়ালি আজকে অঙ্কটা শেষ। এরপর যদি এটা আমরা জিস্টে আসি, জিস্ট খুব কম সময়ের মধ্যে এটা যদি জিস্ট আসি, জিস্টের পিডিএফটা আমার বানানো এখনো পর্যন্ত হয়নি, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটা স্টেপসের পিডিএফ বানিয়েছি, কারণ অনেক বড়, 7টা-8টা স্টেপ। অনেকেরই মনে হচ্ছে যে এত বড় অঙ্কটা কি করতে পারবো, এর পরের অঙ্কগুলো এর থেকেও বড়। আর এটা শিখতে হবে, মানে আগের সেমিস্টারে তাও আমি যদি কিছু জিনিস স্কিপ করে গেছি কেন না করতে পারবে না বলে, এই সেমিস্টারে পার্টিকুলারলি এগুলো যদি না কেউ করে তাহলে কিন্তু পরে সমস্যা হবে, ঠিক আছে। তো আমি খুব শর্টের মধ্যে দেখাচ্ছি ওই আমি যেটা করেছি সেটা জিস্ট। তো